জরুরি অবস্থা জারির অবস্থা কি দেশে আছে? অবশ্যই আছে। ডক্টর ইউনূসের সরকারের মতো এত ব্যর্থ সরকার বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আগেও আসে নাই, ভবিষ্যতে আসবে না। এই যে এর বাড়ি দখল করে ফেলো, এই যে গুলশানে গিয়ে একজন গার্মেন্টসের প্রয়াত মালিকের অসহায় মেয়ের বাসাতে ঢুকে লুটপাট করে ফেলা পুলিশের সহায়তায় বা পুলিশের একজন আশকারায়, কিংবা গণহত্যা চালাইছে, লুটপাট এখন পর্যন্ত চলমান বা করতেছে, এটার জন্য তাদের এগেনস্টে যাতে কোনো সরকারি কিংবা আইনত কোনো জটিলতা না থাকে, যাতে কোনো পদক্ষেপ না নিতে পারে নির্বাচিত কোনো সরকার, এটার জন্যই তারা জোর দিয়ে আপনার রাষ্ট্রপতি বানাতে চায় ডক্টর ইউনূসকে। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, বিশাল একটা ব্রেকিং নিউজ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করবেন এবং শেষ পর্যন্ত সেই পদ গ্রহণ করবেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক শ্রোতা, ভিডিও ইন্ট্রোর শুরুতেই দেখছিলেন আপনারা। আর এদিকে আরও একটা চাঞ্চল্যকর খবর, সেটা আপনাদের দিতে চাচ্ছি। জরুরি অবস্থা জারি আসলেই হতে যাচ্ছে এবং সেই জরুরি অবস্থা কারা চাচ্ছে, কার লাভবান বেশি হবে, কারা এখান থেকে বেনিফিট পাবে, ভিডিও ইন্ট্রোতে হয়তো বা কিছু অংশ বিশেষ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগেই আমি আপনার ছোট্ট করে একটি হিং দিয়ে থাকি, সেটা হচ্ছে এই জরুরি অবস্থা চাচ্ছে জামায়াত সহ অন্যান্য দল, তারাই চাচ্ছে নাকি এই জরুরি অবস্থাটা এবং সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। দর্শক শ্রোতা, কথা বেশি বাড়াবো না, ভিডিওর বিশেষ অংশটুকু আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তখন বাংলাদেশের সকাল 9:30 বা 10টা বাজবে এবং তারপর থেকে আমরা জানতে পারবো। অবস্থা আসলে খুব গুরুতর, অবস্থা খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং জরুরি অবস্থা জারির সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই জরুরি অবস্থাটা জারির একটা চেষ্টা চলে আসছে। গতকালকের একটা খবর আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, বিশেষ করে আজকাল যারা হোয়াটসঅ্যাপে থাকেন বা টেলিগ্রাম এবং অন্যান্য গ্রুপগুলোতে আছেন, তারা সকলেই কোনো না কোনো সূত্র থেকে কিছু খবর পেয়ে থাকেন। এর মধ্যে একটা খবর হচ্ছে যে গতকালকে মার্চ 23 দুপুর 12:50 থেকে 3:05 পর্যন্ত একটা জরুরি সভা হয়েছে। হাই প্রোফাইল মিটিং ওয়াজ হেল্ড এট দ্য কমান্ড সেন্টার অফ দ্য বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার্স, চেয়ারড বাই দ্য চিফ অফ আর্মি মিস্টার জেনারেল ওয়াকারুজ্জামান। এই খবরটি আমি জানি যে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সূত্রে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন এবং আমাদের আরও কিছু সতীর্থ ইউটিউব এবং ভিডিও ভিউ ব্যবসায়ীরা যারা আমার মতো ভিডিও ব্যবসার মধ্যে আছেন, যদিও ভাই আমার এত ব্যবসা হচ্ছে না, আপনারা আমাকে নিয়ে জেলা সহায়ের দরকার নেই, আমি ওই চেষ্টা করছিও না। যাই হোক, মূল কথার মধ্যে আসি। তারা ইতিমধ্যে আপনাদেরকে ইনিয়ে বিনিয়ে জানিয়ে দিয়েছেন যে দেশের অবস্থা খুব ভয়াবহ অবস্থা এবং আর্মি জেনারেলরা বসে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের দ্বিতীয় ধাপ হিসাবে আজকে 24 তারিখ একটা দরবার অনুষ্ঠিত হতে পারে এবং সেই দরবারে সিদ্ধান্ত হতে পারে যে জরুরি অবস্থা জারি হবে কিনা না। যদিও জরুরি অবস্থা জারির কোনো সাংবিধানিক অধিকার বাংলাদেশ সেনাবাহিনীর নেই, সেটা সম্পূর্ণই হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর এখতিয়ার এবং তিনি সেটা জারি করতে পারেন এবং সেটা যদি জারি হয়ে থাকে তাহলে সেটা স্বাভাবিকভাবেই সকল আইনশৃঙ্খলা বাহিনী ইনক্লুডিং বাংলাদেশ আর্মড ফোর্স এদেরকে নিয়েই এটাকে বাস্তবায়ন করা লাগবে। তো এটা নিয়ে আমরা দেখলাম যে কিছু লোক খুব উল্লসিত, খুবই আনন্দিত এবং যারা উল্লসিত এবং আনন্দিত তাদের একটা বড় অংশই আসলে আওয়ামী লীগের সমর্থক। আমরা আজকে আলোচনা করব আসলে এটা উল্লসিত হওয়ার মতো কোনো খবর কিনা, প্রথমে হচ্ছে এটা কোনো সম্ভাবনা আছে কিনা, দ্বিতীয় হচ্ছে এটা উল্লসিত হওয়ার মতো খবর কিনা এবং উল্লসিত হয়ে থাকলে এটা আসলে কাদের জন্য উল্লসিত হওয়ার খবর। তার আগে আসুন আমরা ইংরেজিতে যে তথাকথিত সোর্স চারিদিকে এই খবরটা রটিয়ে বেড়াচ্ছেন সেটা থেকে কিছু পড়ি, যদি আপনারা কেউ এই খবরটা মিস করে থাকেন। সেখানে বলা হচ্ছে, দ্য মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড ইন পারসন বাই 5 লেফটেন্যান্ট গভর্নর্স and several general officers command GOCs, while others joined virtually. Additionally, all directors of the Army headquarters, brigade commanders, and the GOCs of the 7th, 9th, 15th, and 60th Infantry Division from outside Dhaka were present in person. Blah blah blah. সকলে মিলেই তারা জরুরি অবস্থা বা স্টেট ইমার্জেন্সি যেটাকে বলে সেটা জারির একটা সম্ভাবনা দেখছেন। হতেই পারে। প্রথম কথা হচ্ছে, ভাই আমার নিজের কিন্তু আসলে এত সূত্র নাই, এত সোর্স নাই। আমি ঢাকা শহরে যার সাথে ধাক্কা খাই বা এই যে লন্ডনে আমি যার সাথে ধাক্কা খাই দেখি প্রত্যেকেরই সেনাবাহিনীতে একটা করে সোর্স আছে। মানে বাংলাদেশের সেনাবাহিনীতে এত সেনা নাই আমাদের সকলের যত সোর্স আছে, আমার নাই। হ্যাঁ, এটা স্বীকার করছি যে যেহেতু আমি একটা সময়
বিএম এর সাথে বা আর্মিতে জয়েন করার একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম। আমার কিছু বন্ধু বান্ধব আছেন, তারা বিভিন্ন জায়গায় আছেন। আমি জীবনেও তাদেরকে এটা নিয়ে কোনোদিন টেলিফোন করি না, যোগাযোগ রাখি না। কারণ হচ্ছে ভাই, গরিবের পোলাপান চাকরি করে খাচ্ছে, খামোখা আমি এখানের মধ্যে ভাই কি খবর, দোস্ত কি খবর, বন্ধু কি খবর, এইসব বলে টলে ওদের চাকরিকে আমি রিস্কে পাঠানোর কিছু নাই। সো আমার কাছে কোনো সোর্স নাই, কিন্তু আমার কাছে অন্যান্য লক্ষণ বিচারের একটা সম্ভাবনা আছে। প্রথম কথা হচ্ছে, জরুরি অবস্থা জারির অবস্থা কি দেশে আছে? অবশ্যই আছে। ডক্টর ইউনূসের সরকারের মতো এত ব্যর্থ সরকার বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আগেও আসে নাই, ভবিষ্যতে আসবে না। 750 খ্রিস্টাব্দ থেকে 850 খ্রিস্টাব্দ, ওই 100 বছর বাংলাদেশে একটা মাৎস্যন্যায় ছিল, কেউ কাউকে মানত না, কোনো স্টেট ছিল না, কোনো গভর্নমেন্ট ছিল না। যে যার মতো যার যার গ্রাম বলেন, অঞ্চল বলেন, এলাকায় ছিল, মাস্তানি করে যার যার মতো একটা সরকার তৈরি করেছিল। ওই 100 বছর যেটাকে মাৎস্যন্যায় বলা হয়, সেই যুগের সাথে শুধুমাত্র ডক্টর ইউনূসের এই অরাজক গভর্নমেন্টের একটা তুলনা করা হতে পারে, যেখানে আপনি মবক্রেসি, মানে আমি কি বলবো, আপনারা সকলেই জানেন মেয়েরা বাইরে বেরোতে পারছে না, নারী নির্যাতন হচ্ছে এবং এটা ওপেনলি সেলিব্রেট হচ্ছে। থানার মধ্যে ঢুকে লাইভ করে আসামিকে নিয়ে বের হয়ে যাচ্ছে। আমাদের যে তথাকথিত মবন্ময় যেগুলো আছে, মবগুলা ডিল করে থাকে, শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে কিছু কিছু সমন্বয়কের নামে আছে যারা 5 কোটি টাকার নিচে ডিল করে না, হইতে পারে। আবার এমনও সমন্বয়ক বা এই ছেঁচড়া লোকজন থাকতে পারে যারা, আপনারা দেখেছেন কিনা না, ইফতার বাড়িতে জিলাপির মধ্যে মুড়ি মাখায় দিছে কিনা না, এটা নিয়েও দেখলাম সিলেটে এনপিসি না এনসিপি, ন্যাশনাল, যাই হোক, ওই যে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির ইফতারে মারামারি হয়েছে। এই যে সব মিলিয়ে একটা অরাজক অবস্থা। এর চেয়ে জরুরি অবস্থা জারির আর কোনো ধরনের সিস্টেম থাকার কথা না। গুড, এইটুকু মানলাম। দ্বিতীয় হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আপনি যে কোনো আইনজীবীকে জিজ্ঞেস করে দেখেন, বাংলাদেশে সবচেয়ে শক্ত লিগ্যাল ফ্রেমওয়ার্ক এই মুহূর্তে আছে জরুরি অবস্থা জারির জন্য। যে সরকার আছে তারা সাংবিধানিক সরকার না, ডক্ট্রিন অফ নেসেসিটির ক্ষেত্রে আমি অস্বীকার করছি না যে তারা সরকার। ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে তাদেরকে, যেহেতু দেশের প্রধানমন্ত্রী নাই, পুরো সরকার কলাপস করেছে, এমপিরা কেউ নাই, মন্ত্রীরা কেউ নাই, ডক্ট্রিন অফ নেসেসিটির ক্ষেত্রে এই সরকারটা গঠন করা হয়েছে। কিন্তু এদের সাংবিধানিক আদৌ কোনো ভিত্তি, আইনগত কোনো ভিত্তি আছে বলে আমার কাছে মনে হয় না। এবং আমি নিশ্চিত মিনিমাম বুদ্ধিশুদ্ধি আছে, মানে তাজুল মার্কা উকিল না আর কি, মানে সত্যিকারের যারা আইন চর্চা করেন তারা অনেকেই হয়তো এই বিষয়টাতে আমার সাথে একমত হতে পারেন। কিন্তু জরুরি অবস্থা কারা মানে জারি করতে চাচ্ছে এবং কেন সেটা করার একটা খুব আগ্রহ আছে। এখানে আপনারা কিছু জিনিস দেখবেন। বেশ কিছুদিন ধরে ওই যে আছে না, সাপের গর্তের মুখে বা সাপের মুখে গিয়ে কাবাডি 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 করা হচ্ছে। তো সাপের মুখের সামনে যখন আপনি কাবাডি 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 করবেন, তখন সাপ ছোবল মারবে, মানে আপনি যখন হাতটা নাড়াবেন ছোবল মারবে। এই আশায় এই কাজটা দীর্ঘদিন ধরে করা হচ্ছে। কারা করছে আপনারা দেখেছেন, যারা করেছে এরা সকলেই দেখবেন কোনো না কোনো ভাবে জামাতের সাথে সম্পৃক্ত। আমি অনেকের নাম বলতে চাচ্ছি না, অনেকে আমার পুরনো বন্ধু বান্ধব। কিন্তু আপনারা দেখেন ওই যে একজন আছে না, ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টি, বি পার্টি অফ জামাতে ইসলাম, সে গতকালকে পরশু বা এর আগের দিনও দেখবেন যে অশ্লীল ভাষায় সেনা সদরকে গালাগালি করতেছে, সেনাবাহিনীকে গালাগালি করছে, পার্সোনালি ওয়াকারকে অ্যাটাক করছে। এবং ওয়াকারকে অ্যাটাক করছে যারা, দেখবেন প্রত্যেকে, যারা ইউটিউবে করছে, যারা ফেসবুকে করছেন, যারা ভার্বালি করছে, যারা জনসভা বা পথসভার মধ্যে করছে, প্রত্যেকে দেখবেন কোনো না কোনো ভাবে জামাত সিম্পেথারাইজার, জামাতের সাথে এদের কানেকশন আছে, জামাতের সাথে এদের এক ধরনের সম্পর্ক আছে। তারা প্রত্যেকে, মানে সেটা আপনি ওই যে ন্যাশনাল এনসিপি, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বললে তো ভাই আপনারা আবার কমেন্টে আমাকে মানে বলবেন, হ্যাঁ আরে ভাই আপনি এটা নামও বলতে পারেন না। ন্যাশনাল, আমি এবার মুখস্থ করে এসেছি, ন্যাশনাল সিটিজেন পার্টি। ওই ন্যাশনাল সিটিজেন পার্টি সুদ্ধা জামাতের যতগুলো অঙ্গ সংগঠন আছে, এরা জানে যে নির্বাচন হলে এদের কোনো রাজনীতি নাই, নির্বাচন হলে এদের কোনো খাওয়া নাই, এদের কেউ কোনোটাই জামানত রক্ষা করতে পারবে না। জামাতের কিছু কিছু লোক পারবে, এর বাইরে কেউ পারবে না। এই যে এখন সরকার আছে, এই যে এখন ক্রিম খাচ্ছে, এই যে এখন টেন্ডার বাণিজ্য করতেছে, এই যে প্রকিউরমেন্ট বাণিজ্য করতেছে, এই যে বদলি বাণিজ্য করতেছে, এই যে ফ্রি সিট পায় হেলিকপ্টারে উড়ে উড়ে এখানে ওখানে যাচ্ছে, এই দিন নয় আরো দিন আছে, সেই দিনে কিন্তু এরা রিক্সা ভাড়া জোগাড় করতে পারবে না। মানে অনেক টাকা পয়সা আছে কিন্তু রিক্সাটাও ভাড়া দিয়ে চড়তে হবে আর কি। এরা কি চাচ্ছে, এরা চাচ্ছে যে কোনো মূল্যে ডিসেম্বরের নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য। কারণ নির্বাচনে এদের কোনো আশা ভরসা নাই। ওরা যদি একদিন বেশি থাকে, একদিনে যদি একটা 5 কোটি টাকা ডিল করতে পারে তাহলে তাদের জন্য সুবিধা। এরা সকলে মিলে বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার, প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা করছে।
এবং এই বিতর্কিত প্রশ্নবিদ্ধ করার চেষ্টা জামাত এবং জামাতের যে ছানাপোনা সংগঠন যেগুলো আছে, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, বা বাকি যতগুলো আছে, তাদের যত ইনফ্লুয়েন্সার আছে, তাদের যত ব্লগার আছে, যাদের যত ইউটিউবার আছে, তাদের যত হাবিজাবি লোকজন আছে, সকলে মিলে জেনারেল ওয়াকারের পিছনে লেগেছে, সকলে মিলে বাংলাদেশ সেনাবাহিনীর পিছনে লেগেছে। ওই কাবাডি 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 করছে। জরুরি অবস্থা জারি হলে স্বাভাবিকভাবেই নির্বাচন ঝুঁকির মুখে পড়ে যাবে। একমাত্র ধৈর্যের সাথে এই গেমটা খেলার চেষ্টা করছে বিএনপি, কারণ বিএনপির একটা আশা আছে যদি নির্বাচন হয় তারা হয়তো ক্ষমতায় আসবে, মানে এটা একটা পাবলিক পারসেপশন আছে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, ওইভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে না, মানে বাকি দলগুলো তো আসলে কেউ গুনেই না, তাহলে বিএনপি যদি সংঘবদ্ধভাবে তারা মানে থাকতে পারে মাঠে, তারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। বিএনপি একমাত্র ধীরে চলনীতিতে আছে, অবজারভেশনের জায়গায় আছে, কিন্তু বাকি সকলেই চায় জরুরি অবস্থা জারি হয়ে যায়। জামাতের সকল অঙ্গ সংগঠন যা জরুরি অবস্থা জারি হয়ে যায়, তারা চায়, কারণ নির্বাচনকে পিছিয়ে দিলে তারা বেশি দিন সরকারে থাকতে পারবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যদি জরুরি অবস্থা, তর্কের খাতিরে আমরা ধরে নিলাম জরুরি অবস্থা জারি হলো, ডক্টর ইউনূসের কি হবে? আমার একটা ব্যক্তিগত ধারণা, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবেন, কিন্তু অনেকেই হয়তো ওই জায়গাটার মধ্যে থাকবেন না, মানে উপদেষ্টা পরিষদে হয়তো একটা রিকনস্ট্রাকশন হবে, কাউকে কাউকে বাদ দেওয়া হতে পারে, অথবা আরো কিছু কিছু লোকজনকে নিয়ে আসা হতে পারে, এসে এই সরকারের অধীনেই একটা নির্বাচনের দিকে যাওয়ার নাম করে ক্ষমতাকে দীর্ঘস্থায়িত করার চেষ্টা করা হবে। এবং এই চেষ্টাটা যারা করছে আপনারা সকলে জানি। আমি জানি না কেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে অনেক উল্লাস দেখা যাচ্ছে, আমি আপনাদের মন খারাপ করে দিতে যাচ্ছি না, কিন্তু ভাই আপনাদের হারাবার কি আছে? জরুরি অবস্থা হলে আপনাদের আসলে আনন্দিত হওয়ারও কিছু নাই, এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, জরুরি অবস্থা হলে এখনকার যে নৈরাজ্য, এখনকার যে একেবারে মানে সুতার উপরে সবকিছুকে চালানোর যে জায়গাটা, পাপেট বানিয়ে রাখা সবকিছু, এই জায়গাটা থেকে হয়তো আপনাদের একটু সত্য যে বিএনপি একটু স্লো কাজ করছে অন্যান্য দলের থেকে, আর জামাত এইখান থেকে খুব একটু তাড়াহুড়োই মনে হয় করছে। তবে বিএনপি জামাত আমি যতটুকু দেখছি যে খুব বেশি একটা পার্থক্য নাই, খুব সামান্য কিছু পার্থক্য। তবে এইখান থেকে বড় কথা হচ্ছে জামাত কিন্তু একটু সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। আমি শুধু জামাতের কথাই বলবো না যে এখন নির্বাচিত সরকার নাই আর সেই জন্য সেই সুবিধাগুলো ভোগ করতেছে শুধুমাত্র জামাত, আমি এইটা বলতে চাই না। কারণ আমার জানা মতে, আমার দেখা মতে সব দলই কিন্তু এখন এই বেনিফিটগুলো ভোগ করতেছে, এই সুবিধাগুলো ভোগ করতেছে। এখন সবাই নিজের নায়ক মনে করতেছে, সবাই মনে করতেছে আরে নির্বাচন হলে আমরাই তো ক্ষমতায় যাব, এই দেশের ক্ষমতার মালিক তো আমরাই, আগামীতে আমরাই তো দেশটা চালাইবো, এমন কিছু মনে করতেছে, নিজের রাজা মনে করতেছে। বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, এরপর হচ্ছিল শুধুমাত্র আওয়ামী লীগ বাদে সবাই, কারণ এখন মাঠে বাঘ নাই, সবাই এখন বাঘ হয়ে গেছে। তো যাই হোক, এখন যতদিন পর্যন্ত নির্বাচন হবে না এতদিন পর্যন্ত সবাই এইটা চাবে, এবং অনেক দল চাচ্ছে যে নির্বাচনটা যেন দ্রুত না হয়, এটি লেটে হয়, আমাদের ক্ষমতা যেন টিকে থাকে, আমরা যে সুবিধাগুলো নিচ্ছি, পাওয়ার দেখাচ্ছি, এইটা যেন আমাদের থাকে। এগুলো আসলেই হচ্ছে। দর্শক শ্রোতা, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, এবং আমাদের সাথে